বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে আওয়ামী লীগকে কোনো না কোনো ভাবে ফিরিয়ে আনার জন্য। যদি আমি মনে করি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনলে সবার প্রথম যার মানে সাজা হতে পারে সেটি হচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। জনাব নূর, আপনি কি মনে করেন? মানে আমার মনে করাটাও আমি বললাম। আমি রুমিন ফারহান আপনার সাথে একটা জায়গায় একটু দ্বিমত করছি, যে বলছেন ঠিক আছে রাজপথে আবেগে থেকে বিচ্ছিন্ন বা বিভিন্ন কথাবার্তা বলতে পারে, যে দু একজন বলছিলেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। যেমন বঙ্গভবনে 5ই অগস্ট বঙ্গভবনে না, সেনা সদরে রাজনৈতিক দলগুলোর সাথে যখন মিটিং হলো, সেখান থেকে বঙ্গভবনে রাজনৈতিক নেতৃবৃন্দ আসলো সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে। সেখানে আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দ আলাপ আলোচনা কিন্তু পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছিল যে আমরা ক্যান্টনমেন্টের ঘোষিত বা ক্যান্টনমেন্টের ম্যানেজমেন্টের কোন সরকার আমরা সমর্থন করব না, আমরা ছাত্ররাই সরকার গঠনের রূপরেখা দেব, আমরা উপদেষ্টা পরিষদের তালিকা করতে সবার সাথে আলাপ আলোচনা করে। সুতরাং সেনাবাহিনীর সরকার গঠনের সেই পরিবেশটা বা সেই সক্ষমতাটা ছিল না, কারণ সেনাবাহিনী বলেন তার মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। যারা গত 16 বছরে এই ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল এবং অপকর্মের সাথে জড়িত ছিল, তারা এই আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে, হাসিনাকে রক্ষা করতে চেয়েছিল। আর যারা দেশপ্রেমিক বা সাধারণ এই অফিসার, তারা কিন্তু অভ্যুত্থানের আমার কাছে কিন্তু মনে হয় জনাব নুরুল হক নূর, আমি যদিও দূর থেকে ঘটনাটা দেখেছি, কিন্তু আমি খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। যদি সত্যি সত্যি এইটা হইতো, সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হইতো, তাইলে কিন্তু আমরা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ দেখতে পাইতাম। এটা কিন্তু হয় নাই। একটা 19শে জুলাই থেকে আমি দেখছি সারা বাংলাদেশে এক ধরনের কনসেনসাস হয়েছে, এটা সেনাবাহিনীর মধ্যেও হয়েছে, কিন্তু সাংঘাতিক রকম ভাবে। সেনাবাহিনী ভিতরে বলছে যে আমরা কোনো লেথাল উইপন ব্যবহার করবো না, সেই কথাটা কিন্তু বাইরে আসছে বলেই যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন, মানে আপনি থেকে শুরু করে যারা একদম সাধারণ ছোট বাচ্চারা, তারাও কিন্তু পুলিশের ধাওয়া খায় সেনাবাহিনী গাড়িতে আশ্রয় নিছে। আপনি খেয়াল করলে দেখবেন এগুলা। কিন্তু না, এখান ধরো ওই জিয়াউল আহসান কিংবা এই যে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, এরা তো চেয়েছিল এই রেজিমকে প্রোটেক্ট করতে। এরা খুবই কর্নার হয়ে গেছিল, কিন্তু মানে জুলাই 15 এরা খুবই কর্নার হয়েছিল। দুই ভাগ না, মানে একটা বড় ভাগ আর একটা ছোট ভাগ। অবশ্যই এখানে আপনার সাথে আমি একমত। এখানে আমি হয়তো ধরেন যে 90% অফিসার সহ সোলজাররা সবাই এই অভ্যুত্থানের পক্ষে প্রো পিপল একটা পজিশন নিয়েছে, বাট অ্যাটলিস্ট 10 to 15% হলেও যারা আপ্রাণ চেষ্টা করেছিল যে শেখ হাসিনাকে সরকারকে টিকিয়ে রাখতে। তো আমি এই বিষয়টাকে সেভাবে দেখি। আর এই বিচারের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ধরেন আমরা যেটা মনে করি যে অভ্যুত্থানের পরে সেটা সামনে যারাই সরকার আসুক, আইন শৃঙ্খলা বাহিনীকে যেন আর নিজেদের দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে না পারে, ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করতে না পারে, সেজন্য হলেও এই ঘটনাগুলোর বিচার হওয়া দরকার। আর অবশ্যই বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি শেখ হাসিনার আত্মীয় হলেও তার যে একটা ভূমিকা ছিল সেনা প্রধান হিসেবে, সেটাকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। গত 1 বছরে সেনা প্রধানের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ নাই, কিন্তু এই যে গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধ, জঘন্য অপরাধে যারা জিয়াউল আহসান কিংবা ডিজিএফ এর কিংবা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা দায়িত্বশীল ব্যক্তি যারা আজকে অভিযুক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ আছে। যারা আপনার এই ধরনের অপকর্মে জড়িত থাকেন নাই, তাদের বিরুদ্ধে তো মামলাও হয় নাই, সেই ধরনের অফিসারদেরকে প্রথমেই যখন তারা কিন্তু শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, আপনি দেখেন 5 আগস্টের পরে বেশ কয়েকজন জেনারেল, মানে মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা কিন্তু কারাগারে গেছেন, চাকরি চলে গেছে। হাউএভার এটা নিয়ে নিশ্চয়ই সেনাবাহিনী আসলে ঠিক ব্যাখ্যা দিতে পারবে। সেনাবাহিনী কারো সাথে যদি আমার কথা বলার সুযোগ হয় নেতৃস্থানীয়, তাহলে নিশ্চয়ই আমি যেটা বুঝি খালেদ ভাই, আমি যেটা বুঝি শুরুর দিকে সরকারের যে আপনার পরিস্থিতি স্বাভাবিকভাবেই অভ্যুত্থানের পরে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ সরকারের